প্রায় ৩০ বছর যাবৎ এই পদ্ধতি অপরিবর্তিত ছিল এবং এর ফলে এই তালিকার বহির্ভূত ওষুধগুলো পর্যায়ক্রমে বাড়তে থাকে এবং এই মুহূর্তে ওই ১১৭-র বাইরে প্রায় ১৩০০ ওষুধ বাংলাদেশে ছিল। এবং আপনারা যারা এই খাত স্বাস্থ্য খাত সম্পর্কে অবহিত আপনারা জানেন যে এই ওষুধগুলোর মধ্যে মূল্য পার্থক্য পর্যায়ক্রমে বাড়ছিল এবং বাংলাদেশের স্বাস্থ্য খাতে মানুষের ব্যয়ের ২/৩ আসলে ওষুধ খাতে ব্যয় করেন এবং এই আউট অফ পকেট মানুষের ব্যক্তিগত খাত থেকে ব্যয় করা অর্থ এই ওষুধ খাতে ব্যয় হয়। এটা কমানোর জন্য পৃথিবীতে বিভিন্ন রকমের মডেল কাজ করে। কোনো দেশে ফার্মাসিউটিক্যাল বেনিফিট স্কিম, কোনো দেশে ন্যাশনাল হেলথ সার্ভিস, কোনো দেশে মেডিকেড, মেডিকেয়ার, অনেক রকম। কিন্তু বাংলাদেশে যেহেতু এই ধরনের কোনো ইন্স্যুরেন্স অথবা এই ধরনের বেনিফিট স্কিম নেই, এই অবস্থা বাংলাদেশকে আসলে এই ওষুধের উপরে মূল্য নির্ধারণের একটা রাষ্ট্রীয় ইন্টারভেনশন ছাড়া আসলে এটা মানুষের জন্য অ্যাফোর্ডেবল রাখা কঠিন হচ্ছিল। এটা একটা সাধারণ মানুষের মধ্য থেকে গত ৩০ বছর যাবৎ পর্যায়ক্রমে একটা পর্যবেক্ষণ আসছে। আপনারা বারবার এটা বিভিন্ন সময়ে আপনারা বিভিন্ন সংবাদপত্র, বিভিন্ন মিডিয়াতেও এটা এসছে যে এই ওষুধের মূল্যের পার্থক্যের কারণে মানুষের উপর যে চাপ এবং এই মানুষের এই মধ্যকার এই কনসার্নটাকে বিবেচনায় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের শুরু থেকে আসলে আপনারা জানলেন গত বছর ২৪ সালের নভেম্বর থেকে আসলে এই প্রক্রিয়াটি শুরু হয়েছে এবং এটা আজকে এটা একটা চূড়ান্ত রূপ নিয়েছে, যেখানে আসলে একটি অত্যাবশ্যক ওষুধের তালিকা প্রণয়ন করা হচ্ছে, যেখানে ২৯৫ বা সেটা আজকে উপদেষ্টা পরিষদের সভায় আরও ১-২টি ড্রাগের অন্তর্ভুক্তির অনুরোধ এসেছে, সেগুলো অন্তর্ভুক্ত হলে ৯৫ বা ৯৬টা ওষুধ, এগুলোকে বলা হচ্ছে অত্যাবশ্যক ওষুধ। আমরা এই ধারণাটা প্রায় ৫০ বছরের। অত্যাবশ্যক ওষুধ ৭৭ সালে পৃথিবীতে এসছে, তারপর পর্যায়ক্রমে ধারণাটা আরও সম্প্রসারিত হয়েছে, এটার ব্রেথ বেড়েছে এই তালিকার। দেশের রোগের ধরন, ওষুধ আবিষ্কার, মানুষের আর্থিক সামর্থ্য, ডায়াগনোসিসের সামর্থ্য, এগুলোর উপরে বিভিন্ন দেশে দেশে এবং বিশেষ বাংলাদেশেও ওই অত্যাবশ্যক ওষুধের তালিকা পরিবর্তিত হয়েছে। এবারের অত্যাবশ্যক ওষুধ গত তালিকার চাইতে এবারে ১৩৫টি ওষুধ, ৩৬টি ওষুধ অন্তর্ভুক্ত হয়েছে নতুনভাবে এবারে তালিকায়। এবং মূল ব্যাপার যেটা সেটা হচ্ছে যে এই তালিকায় অন্তর্ভুক্ত ওষুধগুলোর ক্ষেত্রে আসলে এটা সরকার কর্তৃক একটি নির্ধারিত মূল্যে ওষুধগুলো বিক্রি করতে হবে। এটাকে স্পষ্ট নির্দেশনা থাকবে যে এই বিষয়টি আমাদের একটি ফর্মুলা, যেটা অনেক দিন যাবৎ, সে ৮৫ সালে একবার এটা তৈরি হয়েছিল, ৯২ সালে সেটা কিছু পরিবর্তন করা হয়েছিল। এবার একটি নির্দিষ্ট ফর্মুলা বলা হচ্ছে এবং যেখানে কাঁচামাল অর্থাৎ এটার এপিআই, এক্সিপিয়েন্ট এবং তার সঙ্গে যে মার্কআপ রেট সেটাকে বলা হচ্ছে। এই মার্কআপের ক্ষেত্রে আমরা কোনো পরিবর্তন করিনি, এটা যেটা প্রচলিত মার্কআপ ছিল সেটাই থাকছে। অতএব মূল ব্যাপার যেটা করবে সেটা হচ্ছে যে এই অত্যাবশ্যক ওষুধের তালিকাভুক্ত ওষুধগুলোর সবগুলোর মূল্য সরকার কর্তৃক নির্ধারিত হবে এবং এই নির্ধারিত মূল্যের বাইরে যারা আছেন তাদেরকে এই মূল্যে পর্যায়ক্রমে আসতে হবে। যারা উপরে আছেন তাদেরকেও নেমে আসতে হবে, যারা নিচ থেকে যাবেন তারা ইচ্ছা করলে উপরে উঠতে পারেন অথবা থাকবেন না। অতএব এই ওষুধগুলো বাংলাদেশের সাধারণভাবে, আপনারা সবাই জানেন যে অত্যাবশ্যক ওষুধ মাত্রই, এটা বাই ডেফিনেশন এটা ৮০% মানুষের সকল রোগ ব্যাধির চিকিৎসার জন্য যথেষ্ট। অতএব এই ওষুধগুলোর উপর মূল্য নিয়ন্ত্রণ সরাসরিভাবে বাংলাদেশের ৮০% মানুষের চিকিৎসা প্রাপ্যতার উপরে আসলে এবং ওষুধের প্রাপ্যতার উপরে প্রভাব ফেলবে। অতএব এটা একটা বলা যায় একটা যুগান্তকারী সিদ্ধান্ত বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের মানুষের ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করার জন্যে স্বাস্থ্য খাতে তাদের কাজ থেকে ব্যয় কমানোর লক্ষ্যে যে সিদ্ধান্তটি নিয়েছে, এটা আমরা আশা করি যে এটা একটা দীর্ঘমেয়াদে প্রভাব ফেলবে।